সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়নের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর আগে চারটি ক্লাস দিয়েছি বিভিন্ন উদ্দীপকের উপরে। আজকে আমার পঞ্চম ক্লাস সিকিউ প্রশ্নের সলিউশনের ক্ষেত্রে। এছাড়া এর আগে আমি এমসিকিউর উপরেও চারটি ক্লাস দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো দেখে নিবে এবং আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও এমসিকিউ এবং সিকিউর ক্লাস অ্যাড করব। তো যাই হোক, আমি শুরু করছি আমার আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন ছিল আউফবাউ নীতি কি। আউফবাউ নীতি কি, এটি অনেক পুরনো প্রশ্ন, কয়েকবারই আলোচনা করা হয়েছে। যার n প্লাস এল এর মান কম, ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। যদি দুইটি শক্তিস্তরের n প্লাস এল এর মান সমান হয়, তবে যার n এর মান কম, ইলেকট্রন আগে সেটিতে যাবে। এটি ছিল আউফবাউ নীতি, যেটিকে এক কথায় বলা হয় যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিস্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে। এক্ষেত্রে নিম্ন শক্তিস্তর বলতে বোঝানো হয় যে যার n প্লাস এল কম, সেটি নিম্ন শক্তিস্তর। ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত। অর্থাৎ পরমাণুর যে কেন্দ্রটা, এখানে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে, এটা আমরা কিভাবে বলতে পারি? আনসারটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে দেখতে পাই যে কিছু কিছু ধনাত্মক চার্জধর্মী আলফা রশ্মি পরমাণুর অভ্যন্তরে একটা নির্দিষ্ট কোণে বেঁকে যায়। যেমন এখানে এটা সোজা যাচ্ছিল, এটার গতিপথ কিছুটা বেঁকে গেল। আবার এখানে এটা সোজা যাচ্ছিল, এটার গতিপথ কিছুটা বেঁকে গেল। যেহেতু কুলম্বের সূত্র অনুযায়ী সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং আলফা রশ্মিগুলো ধনাত্মক দ্বিধনাত্মক চার্জ যুক্ত, তাই আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে যে আননোন চার্জ আছে সেটি ধনাত্মক চার্জ যুক্ত। এভাবেই প্রত্যেক পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চার্জ আছে সেটি আমরা বলতে পারি, এবং এই ধনাত্মক চার্জ দিয়ে যে পরমাণুর নিউক্লিয়াস গঠিত সেটি আমরা এভাবে বলতে পারি। এভাবে সংক্ষেপে মূল কথাটি লিখতে হবে। উদ্দীপকের 2 নং মডেলের 3D অরবিটাল ফাঁকা কেন, অর্থাৎ এই যে এখানে 3Dটা কেন ফাঁকা সেটি জানতে চাওয়া হচ্ছে। এটি অ্যাকচুয়ালি আউফবাউ নীতি থেকে আমরা বলতে পারি। তাহলে তোমাকে এখানে বলতে হবে যে আউফবাউ নীতি অনুযায়ী যার n প্লাস এল এর মান কম, ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। 3D এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হচ্ছে 3 প্লাস 2, আর 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হচ্ছে 4 প্লাস 0। তো যেহেতু 4s এর n প্লাস এল এর মান 4, কিন্তু 3D এর n প্লাস এল এর মান 5, তাই 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। খুবই সহজ প্রশ্ন। শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নগুলো যদি 3 মার্কসে আসে তাহলে মনে রাখবে প্রথমে সে আউফবাউ নীতি জিনিসটা কি সেটার ব্যাখ্যা দিবে, সেটার বর্ণনা দিবে, বর্ণনা দিয়ে পরবর্তীতে আমার এইখানে কেন 3Dতে না গিয়ে 4s-এ গিয়েছে সেই কথাটি লিখবে। তাহলে প্রশ্নটি একটু বড় হবে। এটি আমি আগেও বলেছি, 3 মার্কসের প্রশ্ন যদি অনেক ছোট আনসার হয় সেক্ষেত্রে প্রাসঙ্গিক কথাগুলো লিখতে হবে। যার উদ্দীপকের 1 নং পরমাণু মডেলটি আলোচনা করো এবং এর গ্রহণযোগ্যতা সপক্ষে যুক্তি দেখাও। 1 নং পরমাণু মডেলটি হচ্ছে বোরের মডেল। যেহেতু এখানে কিছু নির্দিষ্ট স্থির কক্ষপথ দেখানো হয়েছে, তাই আমরা বলতে পারি যে 1 নং পরমাণু মডেলটি হচ্ছে বোরের মডেল। এখন বলা হচ্ছে যে পরমাণুর মডেলের ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতার সপক্ষে যুক্তি দেখানোর জন্য। এক্ষেত্রে প্রশ্নটা একটু চালাকি করা হয়েছে, খেয়াল করো, সপক্ষে যুক্তি, এটা গ্রহণযোগ্যতা সপক্ষে। তাইলে তোমাকে বলতে হবে যে রাদারফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিভাবে ঘুরে সেই সংক্রান্ত কোনো আইডিয়া রাদারফোর্ড দেননি। যেটাকে রাদারফোর্ড পরমাণু মডেলটাকে এইভাবে দেখানো হয় যে ইলেকট্রন যে কোনো ওয়েতে উপকক্ষপথে বা যে কোনোভাবে ঘুরতে পারে, উপবৃত্তাকার বৃত্তাকার যে কোনোভাবে ঘুরতে পারে। রাদারফোর্ড মডেলে সেটার সুস্পষ্ট ধারণা নেই।
আবার রাদারফোর্ড মডেল অনুযায়ী যখন ইলেকট্রন পর্যায়ক্রমে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করে ম্যাক্সওয়েলের ধারণা অনুযায়ী বৃত্তাকার পথে, আবার বলছি, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান চার্জিত কণা অবিরামভাবে শক্তি বিকিরণ করে, ফলে এর পরিধি ছোট হতে থাকে, আর পরিধি ছোট হলে একসময় তার কেন্দ্রে পতিত হওয়ার কথা। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এর কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। সৌরজগতে সূর্যের চারপাশে যেভাবে বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করতে থাকে, ইলেকট্রনও নিউক্লিয়াসের চারপাশে সেভাবে প্রদক্ষিণ করে বলে রাদারফোর্ড ধারণা করেছিলেন। কিন্তু সূর্য কিংবা তার গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, আর পরমাণুতে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। তাই এই বিষয়গুলোতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যেই বিষয়টির ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী বোর। বোর বলেছেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কিছু অনুমোদিত কক্ষপথে অবিরাম ঘূর্ণনরত অবস্থায় আছে। এই কক্ষপথে ঘূর্ণনরত থাকা অবস্থায় সে শক্তি বিকিরণ করে না, যাকে উনি নাম দিয়েছেন স্থির কক্ষপথ। এটি হচ্ছে স্থির কক্ষপথ। স্থির কক্ষপথের ধারণার মাধ্যমে পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর চার্জিত ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের যে ধারণাটি সেটিকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এভাবে ঘূর্ণনরত ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে পতিত হয় না বলে ধারণাটির পক্ষে মত রাদারফোর্ড দিয়েছেন। এরপর রাদারফোর্ড বলেন যে ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর কোনো কক্ষপথে গমন করতে পারে। যেমন এখানে প্রথম কক্ষপথ থেকে সে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে যেতে পারে, অথবা প্রথম কক্ষপথ থেকে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে সে দ্বিতীয় কক্ষপথে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই সে এমন পরিমাণ শক্তি শোষণ করবে যেন সেটি পরবর্তী কোনো উচ্চতর কক্ষপথের শক্তির সাথে মিলে যায়। এই ধারণা থেকেও বোঝা যায় ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কিছু অনুমোদিত কক্ষপথে অবস্থান করে। ইলেকট্রন শক্তি শোষণ করে যখন উচ্চতর শক্তি স্তরে গমন করে তখন তাকে বলা হয় তার উত্তেজিত অবস্থা। এই উত্তেজিত অবস্থায় সে চিরস্থায়ীভাবে থাকে না, পরবর্তীতে উত্তেজিত অবস্থা থেকে সে শক্তি পর্যায়ক্রমে বিকিরণ করে আবার নিম্নতর কোনো শক্তিস্তরে ফিরে আসে। এক্ষেত্রেও সে এমন পরিমাণ শক্তি বিকিরণ করে যেন তা পরবর্তী অন্য কোনো শক্তিস্তরের সাথে মিলে যায়। বোরের এই ধারণার মাধ্যমে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে আইডিয়া পাওয়া যায় এবং এ থেকে শোষণ এবং বিকিরণ বর্ণালীর প্রাথমিক ধারণা সৃষ্টি হয়, যেটি রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কোনোভাবেই উল্লেখ করা হয়নি। তাই রাদারফোর্ড মডেলের চেয়ে বোর মডেল অনেক বেশি গ্রহণযোগ্য। আবার ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, ঘূর্ণনরত থাকে, তখন তার ঘূর্ণনরত অবস্থায় তার যে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগের মান mvr ইকুয়াল টু হচ্ছে nh/2π, যেখানে n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি। অর্থাৎ প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ 1h/2π, দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ 2h/2π। এভাবে বিভিন্ন কক্ষপথের কৌণিক ভরবেগের মান কত হবে সেই সম্পর্কে বিজ্ঞানী বোর সর্বপ্রথম ধারণা দিয়েছেন। তাই বোরের মডেলটি রাদারফোর্ড বা তার পূর্ববর্তী থমসন মডেল অপেক্ষা অনেক বেশি গ্রহণযোগ্য। কাজেই
এভাবে আমরা বলতে পারি যে রাদারফোর্ড বোরের পরমাণু মডেলের মাধ্যমে আমরা ইলেকট্রনের অবস্থান, কৌণিক ভরবেগ এবং শোষণ বিকিরণ বর্ণালী সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে থাকি। পাশাপাশি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ এবং ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ ও শক্তির রাশিমালাও বোর পরমাণু মডেল থেকে বের করা যায়। তাই এটি অনেক গ্রহণযোগ্য একটি পরমাণুর মডেল। এভাবে প্রশ্নটি বেশ বড় একটি প্রশ্ন, বিস্তৃতভাবে বিষয়টির ব্যাখ্যা দিতে হবে। শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নগুলো তোমরা বাসায় নিজে নিজে নোট করার চেষ্টা করবে। এক্ষেত্রে নোট করলে যেটা হবে, একটা প্র্যাকটিসও হয়ে যাবে এবং পরীক্ষা আসলে এগুলো আনসার করতে তোমাদের সুবিধা হবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, আংশিক পাতন কি? আংশিক পাতন, এটি আমি আগেও বলেছি, দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ, দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি বা তার চেয়ে কম হলে অংশকলম ব্যবহার করে মিশ্রণের পদার্থগুলোকে বাষ্পীভবন এবং অতঃপর ঘনীভবনের মাধ্যমে আলাদা করার যে প্রক্রিয়া, তাকে আংশিক পাতন বলা হয়। সো এটি তোমরা সবাই জানো। যে কোনো পাতনের মধ্যেই তুমি প্রথমে বলতে পারো বাষ্পীভবন এবং পরবর্তীতে ঘনীভবনের মাধ্যমে আলাদা করার প্রক্রিয়াকে যে কোনো পাতনের সংজ্ঞায় তুমি ব্যবহার করতে পারো, কারণ পাতন মানে হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কেন? এটিও তোমরা জানো, ক্রোমিয়াম 24 সর্বশেষে এসে এটা 4s2 3d4 হওয়ার কথা। এক্ষেত্রে বলবে যে ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে তার ইলেকট্রনিক কাঠামো অনেক বেশি স্থিতিশীল হয়। এক্ষেত্রে D5 বা D10 ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল। তাই যখন ক্রোমিয়ামে 3Dতে 4টি ইলেকট্রন থাকে, তখন সে 4s থেকে একটি ইলেকট্রন তার 3Dতে জোরপূর্বক নিয়ে আসে, ফলে ডি অরবিটাল 5টি ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় থাকে। এই জন্য অর্ধপূর্ণ ডি অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার জন্য এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। উদ্দীপকের ডি উপস্তরের সকল ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, ব্যাখ্যা করো। ডি উপস্তরে দেখো আর্গন লিখে n-1d5 লেখা আছে, তার মানে এই মৌলটার আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ঠিক আছে, তারপরে n-1d5 আছে। তো ঠিক আছে, আমরা n-1d5 যখন কোনো একটা ইলেকট্রন বিন্যাস থাকে, আমরা জানি এক্ষেত্রে হুন্ডের নীতি ব্যবহার করতে হবে। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। তার মানে এখানে যেহেতু D5 আছে আর আমরা জানি ডিতে 5টি অরবিটাল থাকা সম্ভব ডি উপকক্ষপথে, তাই এখানে সমশক্তি সম্পন্ন 5টি অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং এদের ঘূর্ণনের দিক একই থাকবে। তার মানে এরা প্রত্যেকেই ঊর্ধ্বমুখী বা প্রত্যেকেই নিম্নমুখী ঘূর্ণনে থাকবে। তবে আলোচনার সুবিধার জন্য আমরা বিজ্ঞানীরা, আমাদের দেশে পৃথিবীতে বিজ্ঞানীরা যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে কোনো অরবিটালের প্রথম ইলেকট্রনটাকে ঊর্ধ্বমুখীভাবে ধরা হয়ে থাকে। তাহলে এই কথাটা প্রথমে বলতে হবে, বলার পরে তারপরে বলতে হবে যে যেহেতু আমরা জানি যে যে কোনো অরবিটালের প্রথম ইলেকট্রনটির স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আমরা +12 ধরে থাকি এবং এখানে প্রত্যেকটি ডি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে এবং সেটা ঊর্ধ্বমুখী, তাই প্রত্যেকটি ইলেকট্রনেরই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12, অর্থাৎ উদ্দীপকের ডি উপস্তরের সকল ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই থাকবে। ওকে, তারপরে দেখি আমরা উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, বুঝিয়ে লিখো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে আমরা ধরে নেই যে x = আর্গন n-1d5 এটি। আচ্ছা, আমি একটু
আলাদাভাবে করে দেখাই, এটি যে একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস সেই বিষয়টির ব্যাখ্যাটা কীভাবে দিতে হবে। এটা একটু জটিল একটা প্রশ্ন ছিল, সো প্রশ্নটির আনসার একটু দেখাতে হবে। ধরি এক্স ইকুয়াল টু আর্গন n-1 d5, তাহলে আর্গন এখানে হবে 1s2 2s2 2p6 3s2, তারপর হচ্ছে 3p6, এটা হচ্ছে আর্গন। তারপরে লেখা আছে n-1 d5। আচ্ছা, তাহলে আমরা লিখি n-1 d5। এই হচ্ছে উদ্দীপক অনুযায়ী এটা লেখা যায়। এখন n এর মান 3 হওয়া সম্ভব না, কারণ n 3 হলে n-1 হয়ে যায় 2। তাহলে n ইকুয়াল টু 3 হলে n-1 ইকুয়াল টু হচ্ছে 2। কিন্তু যেহেতু দ্বিতীয় কক্ষপথে ডি উপস্তর নেই, তাই n ইকুয়াল টু 3 সম্ভব নয়। আমরা জানি 2D হয় না, তাই এটা হবে না। তাহলে ধরি n ইকুয়াল টু 4, সুতরাং n-1d ইকুয়াল টু হচ্ছে 4d। এখন প্রশ্নে তো বলে দিয়েছিল n-1d 5, তাহলে আমি এখানে 5 লিখি, 4d সরি 3d5, n-1d5 ইকুয়াল 3d5। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। এখন 3D এর জন্য n equal to 3 l equal to 2, সুতরাং n minus l equal to 5। আবার 4s এর জন্য n equal to 4 l equal to 0, সুতরাং n minus l equal to 4। খেয়াল করো, তাহলে যেহেতু 4s এর n plus l এর মান 3d থেকে কম, তাই আগে 4s এ ইলেকট্রন যাবে। একটু লেখার পর তারপর লিখতে হবে যেহেতু 4s এর n plus l এর মান 3d অপেক্ষা কম, তাই 3D তে ইলেকট্রন প্রবেশের পূর্বে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। এখন উদ্দীপকে কিন্তু 4s এ ইলেকট্রন নাই, খেয়াল করো। উদ্দীপক অনুযায়ী আমরা যেটা পাই, এই যে দেখো এখানে কিন্তু 3p6 3d5, তার মানে 3p6 এর পরে 4s ইলেকট্রন যাবে। সুতরাং x এর সম্ভাব্য ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5।
যেহেতু প্রশ্নে 4s2 নেই, তার মানে আমরা কি বলতে পারি যে এটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, তাই তো? হ্যাঁ, তাহলে এটা হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে, বা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এই দুইটার একটা হতে পারে। তাহলে এরপরে লিখতে হবে, যেহেতু উদ্দীপকে 4s এ ইলেকট্রন দেখানো হয়নি, তাই এটি নিরপেক্ষ মৌলের ইলেকট্রন বিন্যাস নয়। কোনো মৌল থেকে ইলেকট্রন বের হওয়ার সময় হতে ইলেকট্রন বের হবার সময় সবচেয়ে বড় কক্ষপথ থেকে আগে ইলেকট্রন বের হয়। সবচেয়ে বড় কক্ষপথ থেকে প্রথমে ইলেকট্রন বের হয়, অর্থাৎ এই মৌলে 4s হতে দুইটি ইলেকট্রন বা 4s এর দুইটি ইলেকট্রন ও 3d এর একটি ইলেকট্রন বের হয়ে 3d5 ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। অর্থাৎ এটি একটি ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। এভাবে তোমাকে বিস্তারিতভাবে বিষয়টির ব্যাখ্যা দিতে হবে। তাহলে এবার লাস্টে লেখো, এটা যদি আয়রন হয়, সুতরাং মৌলটি আয়রন। আয়রন, তাহলে আয়রন হলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। সুতরাং ফেরাস হলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, বা ফেরিক হলে আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আসলে আমরা ফেরাস না বলে সরাসরি ফেরিকই বলি, কারণ আমার তো এখানে 3d5 বলে দিয়েছে প্রশ্নে, কিন্তু 3d5 বলা আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ফেরিক হিসাবেই ধরি। তার মানে এখানে হবে 3d5। ওকে, এটি এটি দিলেই হবে। তার মানে একটু আগে আমি যেটা দেখিয়েছি 3d5, এটা দেখানোর প্রয়োজন নেই। হ্যাঁ, এটা বাদ, এটা দরকার নেই, কারণ 3d ফেরাস হলে তো সেটা 3d6 হয়ে যাবে। হ্যাঁ, এটা ফেরিক হবে। এইভাবে আমাকে টোটাল বিষয়টি ব্যাখ্যা বের করতে হবে যে এটি আসলে ফেরিকের ইলেকট্রন বিন্যাস।
ওকে, তাহলে দেখো এটা কিন্তু অনেক ব্যাখ্যামূলক একটা প্রশ্ন। আমি এখানে দেখো এটা অনেক বড় হয়েছে। এক্স প্রথমে লিখলাম, কেন N3 হবে না সেটার ব্যাখ্যা দিয়ে N4-এ গেলাম। N4-এর ব্যাখ্যা দেওয়ার পরে তারপরে আমরা আহ্বানীতি দিয়ে বললাম যে 4s আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে 4s টু 3d6 হবে। তারপরে এসে 4s-এ ইলেকট্রন দেখানো হয়নি, তাই এটি নিরপেক্ষ মৌলের ইলেকট্রন বিন্যাস নয়। মৌল থেকে ইলেকট্রন বের হবার সময় সবচেয়ে বড় কক্ষপথ থেকে প্রথমে ইলেকট্রন বের হয়, অর্থাৎ এই মৌলে 4s-তে 2টি ইলেকট্রন, আচ্ছা এখানে বার হবে না, 2টি ইলেকট্রন আচ্ছা এই কথাটা পুরোই কেটে দিই। এই মৌলে 4s-তে ইলেকট্রন ও 3d এর একটি ইলেকট্রন বের হয়ে 3d5 ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়, অর্থাৎ এটি একটি ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস, মৌলটি আয়রন। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমাকে প্রশ্নটির ব্যাখ্যা দিতে হবে। একটু জটিল প্রশ্ন ছিল, জটিল বলতে ব্যাখ্যামূলক প্রশ্ন ছিল। নিম্নচাপ পাতন কি? এটা আগেও বলেছি যে কিছু কিছু পদার্থের স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে, তাই যে সকল পদার্থের স্ফুটনাঙ্ক অনেক বেশি তারা তাদের স্ফুটন তাপমাত্রা যাওয়ার আগেই স্বাভাবিক বায়ুচাপে বিযোজিত হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই এদের ক্ষেত্রে চাপ কমিয়ে নিম্ন চাপে তাদের স্বাভাবিক বায়ুচাপ অপেক্ষা কম স্ফুটন তাপমাত্রায় পাতন করার যে পদ্ধতি তাকে বলা হয় নিম্নচাপ পাতন। অর্থাৎ মনে রাখতে হবে যে ধরো 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক যদি 290 ডিগ্রি সেলসিয়াস হয়, 0.5 অ্যাটমসফিয়ার চাপে কিন্তু তার স্ফুটনাঙ্ক অবশ্যই 290-র চেয়ে কম হবে। তখন সেটা হয়তো ধরো হবে 250 ডিগ্রি সেলসিয়াস। তার মানে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। তাহলে কথাটা কি, যাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি, এই ধরনের অনেক জৈব যৌগ আছে বা অনেক পদার্থ আছে যারা স্বাভাবিক বায়ুচাপে তাদের স্ফুটন তাপমাত্রা যাওয়ার আগেই ভেঙে একাধিক ছোট ছোট পদার্থ তৈরি করে। তাহলে সে যদি একাধিক ছোট পদার্থ তৈরি করে তাহলে তো তুমি তাকে কি করতে পারছো না, আলাদা করতে পারছো না। এই জন্য যে সকল পদার্থ তাদের স্ফুটন তাপমাত্রায় পৌঁছানোর পূর্বেই বিযোজিত হয়ে যায় তাদেরকে নিম্ন চাপে স্ফুটন তাপমাত্রা কমিয়ে বাষ্পীভূত করে এবং পরবর্তীতে ঘনীভবন করার মাধ্যমে আলাদা করার পদ্ধতিকেই নিম্নচাপ পাতন বলে। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, এটি তো আমরা জানি যে যে সকল পদার্থ তাপমাত্রা বৃদ্ধিতে তোমার আচ্ছা কথাটা একটু অন্যভাবে বলি, যে আমরা জানি তাপ উৎপাদী এবং তাপ শোষী প্রক্রিয়া। তাপ উৎপাদী প্রক্রিয়া মানে কি, যেই প্রক্রিয়া তাপ উৎপন্ন হয়। তাইলে যদি কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার পর তাপ উৎপন্ন হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে তাদের দ্রাব্যতা হ্রাস পায়। অর্থাৎ তুমি যখন পদার্থটাকে এখানে দেওয়ার পর যদি এখানে তাপ উৎপন্ন হয়, যেমন ধরো চুন পানিতে দিলে কিন্তু গরম হয়ে যায়। তাহলে যখন কোনো দ্রাবকে যোগ করার পর যদি তাপ উৎপন্ন হয়, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, কারণ সে তো এমনি গরম হয়ে যাচ্ছে। তখন তুমি যদি আরও তাপমাত্রা বাড়াও, তখন কি হবে, সে আসলে দ্রবীভূত হইতে চাইবে না, তাই তাদের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে কথাটা কি, তাপ উৎপাদী প্রক্রিয়ায় কি হয়, তাপমাত্রার বৃদ্ধি, দ্রাব্যতা হ্রাস। তাহলে তাপ শোষিতে তার উল্টাটা হবে। তাপ শোষী প্রক্রিয়া কি, সে তাপ শোষণ করে। তার মানে যেমন ধরো গ্লুকোজ পানিতে দিলে পানিটা একটু ঠান্ডা হয়ে যায়, তার মানে সে এক্ষেত্রে পানির অণু থেকে কিছু তাপ শোষণ করে। তাহলে যে সকল প্রক্রিয়ায় তাপ শোষিত হয় তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে
দ্রাব্যতা বাড়ে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে তোমার কিছু কিছু ক্ষেত্রে কেলাস পানি থাকে। যে সকল দ্রবের কেলাস পানি থাকে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে, এরপরে দ্রাব্যতা কমতে থাকে। যেমন সোডিয়াম সালফেট 10 অণু পানি, এখানে 10 অণু পানি হচ্ছে তার কেলাস পানি, অর্থাৎ তার ক্রিস্টালের মধ্যে এই 10 মোল পানি যুক্ত অবস্থায় থাকে। এটার ক্ষেত্রে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে। কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে যে ঘটনাটা হয় যে তার সকল কেলাস পানি কি হয়, বের হয়ে যায়। তাহলে তার যখন সকল কেলাস পানি বের হয়ে যায় তারপরে যদি আরও তাপমাত্রা বাড়াও তাহলে কিন্তু দ্রাব্যতা কমে যাবে। এই যে যেই তাপমাত্রায় গিয়ে তার দ্রাব্যতা হ্রাস পায় ওই তাপমাত্রাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। এটাকে পরিবৃত্ত তাপমাত্রা বলে। ঠিক আছে, অর্থাৎ যেখানে গিয়ে হঠাৎ করে গ্রাফটা নিম্নমুখী হয়, গ্রাফটা প্রথমে উপরের দিকে আসছে, হঠাৎ করে নিম্নমুখী হচ্ছে, তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। দেখাও যে 2 নং দ্রবণ থেকে লবণটিকে পানি ব্যবহার করে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে পৃথক করা যায়। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো আগে চিত্র দেখতে হবে। প্রথমে 100 ml এর মধ্যে 36 গ্রাম এ নামক পদার্থটা দ্রবীভূত, এটা জলীয় দ্রবণে। আর দ্বিতীয়টা কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে জৈব দ্রাবক, এটার মধ্যে মাত্র 2.5 × 10⁻²। তার মানে এটাকে আমি যদি দশমিকে নিই তাহলে কত আসে, 0.025 গ্রাম। এটা হলো বি পাত্রে, 2 নং পাত্রে। আর 1 নং পাত্রে ছিল 36 গ্রাম। তাহলে দেখো পদার্থটার কিন্তু 1 নং পাত্রে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি বেশি, আর 1 নং পাত্রে ছিল পানি। এখন প্রশ্ন করছে 2 নং দ্রবণ থেকে, অর্থাৎ এইখান থেকে লবণটিকে যদি পানি ব্যবহার করো তাহলে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে পৃথক করা যাবে। দ্রাবক নিষ্কাশন মানে হচ্ছে উপযুক্ত দ্রাবক দ্বারা নিষ্কাশন। তাহলে বলতে হবে যে 2 নং পাত্রে জৈব দ্রাবক আছে, সেখানে তার দ্রাব্যতা কম, 1 নং পাত্রে তার দ্রাব্যতা বেশি। অর্থাৎ 2 নং পাত্রের দ্রবটি একটি অজৈব বা পোলার দ্রব, তাই তার অপোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি কম। তাই আমি যদি 2 নং পাত্র থেকে তাকে আলাদা করতে চাই তাহলে আমরা পানি ব্যবহার করতে পারি। পানি ব্যবহার করে সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেলের মধ্যে 2 নং পাত্রের মিশ্রণটি রেখে পরবর্তীতে সেটার মধ্যে পানি যুক্ত করে ঝাঁকাবো। ঝাঁকানোর পর দুটি আলাদা লেয়ার তৈরি হবে। এই দুটি লেয়ারের মধ্যে পানির সাথে এ নামক পদার্থটি ট্রান্সফার হবে এবং কার্বন টেট্রাক্লোরাইড আলাদা একটা স্তর তৈরি করবে। এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডের ঘনত্ব কম হলে সেটি সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেলে উপরের দিকে থাকবে, আর নিচের দিকে পানি এবং এ নামক পদার্থটি থাকবে। পরবর্তীতে এটি একটি আলাদা পাত্রে সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে যদি 100 ml পানিকে একবারে ব্যবহার না করে 50 ml করে একই প্রক্রিয়া দুইবারে করা হয় এবং দুইবারে পৃথকীকৃত পদার্থগুলোকে একসাথে করা হয় তাহলে মোট পৃথকীকৃত পদার্থের পরিমাণ বেশি হবে। এভাবে দ্রাবক নিষ্কাশনের সংক্ষেপে একটু ব্যাখ্যা দিতে হবে। দেখো এগুলো একটু সংক্ষেপে ব্যাখ্যা না দিলে আসলে ফুল মার্কস নাও দিতে পারেন টিচার, আবার ইন ডিটেল ব্যাখ্যা দিতে গেলে এটা বিশাল বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে ব্যাখ্যা দিতে হবে। এরপরে দেখো দ্রবণে কিভাবে সালফেট আয়ন শনাক্ত করবে। এটি আসলে 4 মার্কসের প্রশ্ন না, এটি অ্যাকচুয়ালি 3 মার্কসের প্রশ্ন হওয়া উচিত, কারণ সালফেট আয়ন শনাক্তকরণ এটা তো আসলে 4-এ দেওয়ার মতো কোনো কোশ্চেন না। তোমাদের যে 3টা অ্যানায়ন আছে, ক্লোরাইড, সালফেট এবং আরেকটা হচ্ছে কি কার্বনেট, এই অ্যানায়নের টেস্টগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখন সালফেট আয়নের যে শনাক্তকারী টেস্ট, সেই শনাক্তকারী টেস্টের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত টেস্ট হচ্ছে বেরিয়াম নাইট্রেট। তোমার দ্রবণের মধ্যে সালফেট আয়ন আছে, দ্রবণ AQ, তার মধ্যে তুমি কি দিবে, বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দিলে কি হবে, সেখানে বেরিয়াম সালফেটের একটা সাদা পদক্ষেপ করবে, সাদা বেরিয়াম সালফেটের, আর নাইট্রেটটা এখানে
এইখানে যে ক্যাটায়ন থাকবে তার সাথে যুক্ত হয়ে যাবে। সো এটা আমার এখানে না দেখালেও হবে। এগুলোতে এ কিউ কথাটা লিখে দিও, এ কিউ। হ্যাঁ, এ কিউ লিখে দিলে এটা ভালো, জলীয় দ্রবণের মধ্যে থাকলো। এখন এইটা যে সালফেট ছিল সেটার গ্যারান্টি কি? কারণ কার্বনেটের ক্ষেত্রেও বেরিয়াম নাইট্রেট দিলে বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ পড়ে। তাই পরবর্তীতে তোমাকে এখানে আরেকটু কথা লিখতে হবে। সেটা লিখতে হবে যে উৎপন্ন অদক্ষেপ যেটা পেলা সেটার মধ্যে তুমি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে যেটা হবে, এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে বেরিয়াম সালফেটের সাথে কোনো বিক্রিয়া ঘটবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে নো রিয়াকশন, নো রিয়াকশন। এই কথাটা কেন আসলো? কারণ ক্যালসিয়াম সালফেট, এই কথাটা লিখে দিও, ক্যালসিয়াম কার্বনেট যদি হয়, ক্যালসিয়াম কার্বনেট যদি থাকতো সেটারও সাদা পদক্ষেপ পেতে তুমি, সেটা HCl এর সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ আর পানি তৈরি করতো। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা তৈরি হতো ক্যালসিয়াম কার্বনেট হলে, কিন্তু সালফেট হলে সেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। আর সেটা যে কার্বন ডাইঅক্সাইড সেটা বোঝার জন্য চুনের পানি, পরিষ্কার চুনের পানির মধ্যে দিলে সেই চুনের পানিটা ঘোলা হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। এটা হচ্ছে কার্বনেট টেস্টের ক্ষেত্রে। সালফেটের ক্ষেত্রে এখানে কোনো বিক্রিয়া হবে না। এই বিক্রিয়ার মাধ্যমে আসলে কার্বনেট এবং সালফেটের মধ্যে পার্থক্য করা হয়। ওকে, তাহলে আমরা একটা ভালো প্রশ্ন দেখলাম। এবার দেখো পরের প্রশ্নটা, আইসোটোন কি? আইসোটোন এগুলো আমি আগেও বারবার বলেছি, যাদের নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়ে থাকে। যেমন ধরো নিউট্রন সংখ্যা সমান দিয়ে যদি আমি বলি, কার্বন 6, 14 আর অক্সিজেন 8, 16। এখানে নিউট্রন সংখ্যা হলো 14 থেকে 6 গেলে 8, এখানে 16 থেকে 8 গেলে 8। তার মানে এই দুইটার নিউট্রন সংখ্যা কি? সমান। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এইবার দেখো L শক্তি স্তরের 2D এবং 3F অরবিটাল সম্ভব কিনা। কে এর জন্য n এর মান হচ্ছে 1, এটা বোরের তত্ত্ব অনুযায়ী কে শেল, প্রথম কক্ষপথকে কে বলা হয়েছে। তাহলে L এর জন্য n এর মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমার এখানে কি দাঁড়ায় বিষয়টা দেখো, আমার L এর জন্য n 2, তাহলে L শক্তি স্তরে 2D সম্ভব কিনা? না, কারণ n = 2 হলে L = 0 এবং 1 হয়, আমরা জানি। L = 0 হলে S উপস্তর, 1 হলে P উপস্তর। তার মানে 2তে 2S এবং 2P উপস্তর সম্ভব, 2D আর 3F সম্ভব নয়। উদ্দীপক 1 এর জন্য L এবং M এর মান থেকে বহিস্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপক 1 এর বহিস্থ শক্তি স্তরের, আচ্ছা বহিস্থ শক্তি স্তর এখানে কি? n হচ্ছে বহিস্থ শক্তি স্তর। তাহলে n এর জন্য ছোট হাতের n এর মান হচ্ছে 4। তাহলে n = 4 হলে এটা n = 4 হলে L = হচ্ছে 0, 1, 2, 3। তারপরে লিখতে হবে L = 0 হলে S উপস্তর, বা L = 0 হলে S উপস্তর না লিখে লিখতে পারো M = 0। আবার L = 1 হলে M = হচ্ছে -1, 0, +1। 2 হলে L এর মান, M এর মান হচ্ছে -2, -1, 0, +1, +2। তার মানে কি L এর মান যা, M এর মান -L থেকে শুরু করে +L পর্যন্ত যায়, 1 করে বাড়ে। L = 3 হলে তাহলে M এর মান কত? -3, -2, -1, 0, +1, +2, +3। M এর প্রত্যেকটি মান এক একটি অরবিটাল নির্দেশ করে। তাহলে আমরা এখন দেখি M এর কয়টা মান পেলাম। এখানে পেলাম একটা, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। হ্যাঁ, এখানে পেলাম একটা, এখানে 3টা, এখানে পেলাম 5টা এবং এখানে পেলাম 7টা। তাহলে 7, 5, 12, 13, 14, 15, 16টা। তাহলে M এর মোট মান হচ্ছে 16টা।
তাহলে এরপরে বলতে হবে m এর প্রত্যেকটি মান এক একটি অরবিটাল নির্দেশ করে। আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সো 16টি অরবিটালে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এইভাবে আমরা এই প্রশ্নটির আনসার করতে পারি যে মোট অরবিটাল সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা 32। মনে রাখবে এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। ঠিক আছে, সংক্ষেপে মনে রাখার জন্য চতুর্থ কক্ষপথে অরবিটাল সংখ্যা হবে চতুর্থ কক্ষপথ স্কয়ার, তার মানে 4 স্কয়ার, তাহলে 16টি। আর ইলেকট্রন সংখ্যা হবে অরবিটালের দ্বিগুণ, কারণ আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। উদ্দীপক 1 এবং 2 পরমাণু মডেলের তুলনা করো। আচ্ছা, এখন এইখানে না এটা প্রশ্নটার মধ্যে একটু টেকনিক্যাল এরর আছে। দেখো, এইটা 1 নাম্বার মডেলটা দিয়েও কক্ষপথ বোঝাচ্ছে, 2 নাম্বারটা দিয়েও কিন্তু কক্ষপথ আছে। সো দুইটাই আসলে রাদার বোর মডেল হয়ে গিয়েছে। আসলে এটা প্রিন্টিং মিস্টেক। এটা 2 নাম্বারের ক্ষেত্রে যেটা হওয়ার দরকার ছিল, 2 নাম্বার মডেলটা এইরকমভাবে দেখানোর কথা ছিল, এইভাবে এইভাবে। এটা আসলে রাদারফোর্ড মডেলের মধ্যে এইভাবে দেখানো হয়। এই দেখানোর মানে হচ্ছে যে আসলে ইলেকট্রনটা কোন জায়গায় আছে সেটা সম্পর্কে কি সুস্পষ্ট ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারে নাই, সেজন্য সেটাকে এইভাবে দেখানো হয়। এই যে, বুঝতে পেরেছ? এটার মানে হচ্ছে এটা উপকক্ষপথ, মানে কিভাবে হবে আমরা জানি না, এরকম এরকম। তাহলে এটি হচ্ছে রাদারফোর্ড মডেল। তাহলে তুলনা বললে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই লিখতে হবে। সাদৃশ্য কি? সাদৃশ্য হচ্ছে উভয় পরমাণু মডেলই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে সেটি নিয়ে বক্তব্য দিয়েছেন, এবং উভয় পরমাণু মডেলেই নিউক্লিয়াসের সাথে বাহিরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বিদ্যমান, এই কথাটি বলা হয়েছে। এগুলো হচ্ছে সাদৃশ্য। আচ্ছা, বৈসাদৃশ্যের মধ্যে অনেক কথাই বলা যায়। বোর পরমাণু মডেলের সুস্পষ্ট ধারণা হলো কক্ষপথের ধারণা দিয়েছেন, যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। রাদারফোর্ড পরমাণু মডেলে এই ধরনের কোনো ধারণা দেওয়া হয়নি। বোর পরমাণু মডেলে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π এর সমান বলা হয়েছে, যেখানে n = 1 to 3। রাদারফোর্ড পরমাণু মডেলে থেকে কৌণিক ভরবেগের মান বের করা যায় না। বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর শক্তিস্তরে গমন করে, ফলে শোষণ বর্ণালী পাওয়া যায়, এবং উত্তেজিত ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তিস্তরে আসে, ফলে বিকিরণ বর্ণালী পাওয়া যায়। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে শোষণ বা বিকিরণ বর্ণালীর ধারণা পাওয়া যায় না। বোর পরমাণু মডেল অনুযায়ী নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, শক্তি এবং ব্যাসার্ধের রাশিমালা বের করা যায়। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে সেটা বের করা যায় না। এগুলো হচ্ছে বৈসাদৃশ্য। রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, বোর তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেননি। এইভাবে আমরা বৈসাদৃশ্যগুলো লিখব আর প্রথমে তাদের সাদৃশ্যগুলো লিখব। ঠিক আছে? সো তুলনা বললে সবসময় মনে রাখবে যে সেখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই দুটি কথাই লিখতে হবে। আর একটা লিখতে পারো, বোর পরমাণু মডেলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেটা আসলে রাদারফোর্ড ওইভাবে দেননি। তো এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাকে নোট করতে হবে, একটু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। কেমিস্ট্রিতে কিছু কিছু প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক, ওগুলো এই কারণে নোট করতে হবে যে নোট করার সময় তোমার একটা জড়তা কাটবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা জানবে। আর যেগুলো অঙ্ক টাইপের কিংবা যেগুলো হচ্ছে জাস্ট পরিসংখ্যানগত, সেগুলো নোট না করলেও চলে, সেগুলো প্র্যাকটিসের বিষয়। যেমন ধরো গ নাম্বার প্রশ্নটা, এটা পরিসংখ্যান টাইপের, সো এটি নোট করার প্রয়োজন নেই, কিন্তু ঘয়ের ক্ষেত্রে নোট করার প্রয়োজনীয়তা আছে। কিংবা ধরো যে এই যে একটু আগে যেটা বলেছিলাম যে লবণটিকে পানি ব্যবহার করে দ্রাবক নিঃশাসন পদ্ধতিতে পৃথক করা যায়, এটিও কিছুটা নোট করলে ভালো হয়। মনে রাখতে হবে প্রচুর প্র্যাকটিস, প্রথমে শিখতে হবে, শেখার পর প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে পরীক্ষার সময় অনেক আরাম লাগবে,
পরীক্ষার আগের দিন যে দুনিয়ার টেনশন করার বিষয়টি সেটি থাকে না। ঠিক আছে? আর তখন ভালো লাগাও তৈরি হবে, ভবিষ্যতেও দেখবে পড়তে ভালো লাগবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম।